তুই তো জানিস আমার বাড়ি চট্টগ্রামে। আমার ইনকোর্স পরীক্ষা শেষে আমার নিজের বাড়িতে যাই কিছুদিনের জন্য। আমাদের বাড়িটি শহর থেকে একটু ভেতরে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে অটোতে করে আমাদের বাড়িতে যেতে হয়। পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার পর প্রথম দিন বেশ ঘোরাঘুরি করলাম। আমার এক চাচাতো ভাই আছে, তার নাম রবিন। রবিন আমার থেকে 9 মাসের ছোট। আমরা একসাথেই বড় হয়েছি, তাই একে অপরকে নাম ধরেই ডাকি। আমি বাড়িতে গেলে রবিনের সাথে বেশিক্ষণ সময় কাটাই। একদিন আমি আর আমার চাচাতো ভাই রবিন বিকেলে ঘুরতে বের হলাম। কিছু সময় হাঁটার পর আমরা একটা মাঠের পাশ দিয়ে হাঁটছিলাম। মাঠের পাশে বেশ ঘন গাছপালা এবং একটি পুকুর ছিল। জায়গাটা দেখতে বেশ সুন্দর। হাঁটতে হাঁটতে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমি নিচের দিকে তাকালাম, এটা দেখার জন্য যে কিসের সাথে হোঁচট খেলাম। দেখলাম কিছু একটা মাটি থেকে কিছুটা ওপর হয়ে আছে, মানে অর্ধেক মাটির ওপরে, বাকি অর্ধেক বাইরে। আমি কৌতূহল বশত জিনিসটা কি দেখার জন্য সেটা মাটি থেকে টেনে তুলি। রবিন সামনে হাঁটছিল, সে পেছনে ঘুরে বলল, কিরে, কি করছিস? আমি বললাম, এই যে দেখ, এটা কি? রবিন বলল, এইটা তো একটা বোতল। এইটা তুই কোথায় পাইলি? আমি বললাম, এই যে মাটি থেকে টেনে তুললাম। বোতলটি কাঁচের ছিল, দেখতেও বেশ সুন্দর ছিল, মাঝারি সাইজের, কিন্তু বোতলটির গায়ে মাটি লেগেছিল আর কিছুটা বাজে গন্ধ আসছিল। হঠাৎ রবিন আমার হাত থেকে বোতলটা নিয়ে ছুঁড়ে মারে আর বোতলটি একটি গাছের সাথে লেগে ভেঙে যায়। আমি আর রবিন দুজনেই খেয়াল করলাম বোতলটা থেকে হালকা সাদা রঙের ধোঁয়া বের হচ্ছে। আমি রবিনকে বললাম, দেখ, বোতল থেকে ধোঁয়া বের হচ্ছে। রবিন বলল, বাদ দে, অনেকদিন মাটি নিচে চাপা ছিল সেই জন্য হয়তো। আমিও ভাবলাম রবিন হয়তো ঠিকই বলছে। তারপর সন্ধ্যা আসছে, আমরা দেখলাম, এবং মাগরিবের আজান দিচ্ছে পাশেই মসজিদ। আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় চলে এলাম। আমার আর রবিনের বাসা প্রায় পাশাপাশি, 2 থেকে 3 মিনিট সময় লাগে একজনের বাসা থেকে আরেক। আরো কিছুটা পথ যাওয়ার পর লোকটা একটা সাঁকো দেখিয়ে বলল, বাবা, ওই সাঁকোটার ওই পারে আমার বাড়ি। আমি বললাম, ঠিক আছে, চলেন চাচা, আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। লোকটি বলল, আচ্ছা বাবা, চলো। লোকটাকে নিয়ে আমি সাঁকোতে উঠলাম। একটু যাওয়ার পর আমি পেছন ঘুরে তাকালাম বয়স্ক লোকটি ঠিকভাবে আসছে কিনা সেটা দেখার জন্য, কারণ সাঁকোতে দুজন সমানভাবে অর্থাৎ পাশাপাশি যাওয়া যায় না। একজন সামনে থাকলে অপরজনকে পেছনে থাকতে হয়। তাই আমি সামনে ছিলাম আর লোকটি পেছনে। হঠাৎ পেছন ফিরতেই দেখলাম সাঁকোর উপর বিশাল লম্বা একজন আমার পেছনে সাঁকো পার হচ্ছে। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কারণ এই বিশাল লোকটি ছিল সেই বয়স্ক লোকটি যার সাথে আমি এতটা পথ আসলাম। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে নিমেষের মধ্যে এতটা লম্বা একটা মানুষ হয় কিভাবে। বয়স্ক লোকটি আমাকে বলল, কি বাবা, কি আমাকে সাঁকোটা পার করে দিবা না? এই কথা বলে জোরে জোরে হাসতে লাগলো আর তার আকৃতিও বড় হতে লাগলো। আমি হাতে থাকা টর্চটি তার দিকে মারলাম, কিন্তু টর্চটি কোনোভাবেই জ্বলছিল না। প্রচন্ড ভয়ে আমি আমার সাহস আর ধরে রাখতে পারলাম না। আমি সাঁকো থেকে পিছলে নিচের ডোবায় পড়ে গেলাম। ডোবায় পড়া মাত্রই হঠাৎ পানির নিচ থেকে কেউ আমার দুবার টেনে ধরলো আর আমাকে পানির নিচের দিকে টানতে লাগলো। সাঁকোর নিচেই একটা খুঁটি ছিল বাঁশের। আমি শক্ত করে খুঁটিটা ধরেছিলাম 2 হাত দিয়ে, কোনোভাবেই ধরে রাখতে পারছিলাম না। বারবার আমার হাত পিছলে যাচ্ছিল। আমি মনে মনে আল্লাহর নাম নিতে থাকি আর মনে মনে যে সূরা মনে আসে সেই সূরাই পড়তে থাকি। হঠাৎ আমি অনুভব করলাম আমার পাটা ছেড়ে দিয়েছে পানির নিচ থেকে। আমি কোনো মতে সাঁতরে পানিতে উঠলাম। তারপর প্রচন্ড ভয় ও ভেজা কাপড় নিয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় এসে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান আসার পর অনুভব করলাম শরীরে প্রচন্ড ব্যথা, গায়ে জ্বর। হাব্বু বলল, কাল রাত 11:50 দিকে তুই বাসার সামনে এসে তোর মাকে জোরে জোরে ডাকছিলি। তোর আওয়াজ শুনে আমি আর তোর আম্মু দরজা খুলতেই তুই অচেতন হয়ে পড়ে যাস। কাল রাতে কি হয়েছিল তোর সাথে? তারপর আমি আব্বুকে সব ঘটনা খুলে বললাম। আর আজ সকালে খবর পেলাম সাব্বিরও নাকি রাতে বেহুশ হয়ে গেছে। তাই হন্তদন্ত হয়ে ছুটে আসলাম। হলেই মাথা তুলে রাখতে পারি না, ওঠাতে পারি না। যাই হোক, তোর দুলাভাই আমাকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসে। তারপর আবার সব স্বাভাবিক হয়ে যায়। এরপর 2-3 দিন আর তেমন কোনো সমস্যা নেই। 8/11/2021 আবার সেই মাথা ব্যথা। এবার ওষুধে কাজ হচ্ছে না। এভাবেই কেটে যাচ্ছে। 17/11/2021 আমার সন্ধ্যা হলেই মাথা ব্যথা এখন আবার নতুন ভাবে শুরু হয়। শ্বশুর শাশুড়ি আর নিজের জামাইয়ের ওপর একটা অত্যাচার।
কি ভাবছিস হঠাৎ করে এই কথা কেন বললাম? শোন, আমাদের বিয়ের শুরুর দিকটা থেকেই আমার জামাই আমাকে অনেক পছন্দ করত। শুরুটা ভালো লাগলেও আস্তে আস্তে 2-3 মাস যেতে না যেতেই আমার জামাই আমার শাশুড়ি কেমন যেন হয়ে উঠল। কথায় কথায় বকাবকি, এমনকি একদিন গায়ে হাত পর্যন্ত উঠালো। যাই হোক, আমার সাথে কি হতে চলেছিল আমি জানি না। এভাবে আমার সাথে 3/1/2022 পর্যন্ত চলতে থাকে। এরপর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, তাই আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার আমাকে দেখে তেমন কোনো সমস্যা নেই বলে দেয়, আমার শরীর অনেক দুর্বল এটাই বলে। যাই হোক, আমি বাসায় চলে আসি। 2 দিন পর আগের মতোই মাথা ব্যথা, আমার জামাই, বকাবকি, মারধর, এভাবেই 13/1/2022 পর্যন্ত চলে। আর হ্যাঁ, ভুলে গেছি, এর মাঝে আমার মা আমাকে নিতে আসলেও তাকে নানা অজুহাতে ফিরিয়ে দেয়া হতো। অবশেষে একদিনের জন্য মা এসে অনেক কষ্টে আমাকে নিয়ে গেল 14/1/2022। যাওয়ার পর আমি মাকে সবকিছু খুলে বললাম। মা এই ব্যাপারে বাবার সাথে কথা বলে আমাকে রাতে জানাবেন বলল। তারপর হঠাৎ বিকেলে আমার বড় দাদু আমার বাসায় আসলো, আমি বাসায় আছি শুনে। এরপর দাদু আমাকে দেখে বলে উঠল, তোর চেহারার কি হাল হয়েছে? জিজ্ঞেস করতে করতে মা এসে পড়ল। মা দাদুকে সালাম দিয়ে বলল, বাবা বসেন, চা করে আনি। চা নিয়ে আসতেই দাদু বলে উঠল, তোর মেয়ের উপরে নজর আছে, তুই ভালো করে কোনো হুজুর দেখা। তারপর মা উঠে বলল, কি বলেন বাবা? দাদু বলল, দেখ তোর মেয়ের চেহারার কি অবস্থা, তাছাড়া মাহি সুন্দর চেহারার অধিকারী, আর এখন কি তার চেহারা হয়েছে। মাহিকে আমি টিকেটপুরের এক হুজুরের নাম্বার দিচ্ছি, ওইখানে যা। এই বলে নাম্বারটা দিয়ে দাদু চলে গেল। এর পর দিন আমার জামাই আমাকে নিতে আসছিল, কিন্তু আমার মায়ের কারণে তা সম্ভব হলো না। এরপর আরো 2 দিন থাকার অনুমতি দিয়ে সে চলে গেল। করলেন আপনি, কিছুই তো হলো না। এরপর তান্ত্রিককে দিয়ে সেই দুষ্টু ছেলেটি জিনের নজর তোমার উপরে রাখে, যার কারণে সন্ধ্যা হলেই তোমার প্রচন্ড মাথা ব্যথা হতো। ওই জিনকে দিয়ে তোমার খুব খোঁজ খবর নিত। আর ওইদিকে তোমার শাশুড়ি তোমার দিকে তার একমাত্র ছেলের ভালোবাসা বেশি বলে সেও এক মহিলার কাছে যায় এবং তোমার উপর কালো জাদু করে। ফলে তোমার স্বামী তোমার উপর খারাপ ব্যবহার করা শুরু করে। এই বলে হুজুর মাকে বললেন, এর সমাধান আমি কালকের মধ্যে দিয়ে দিব। এরপরে আর সময় নেই, কারণ হুজুর আসরের নামাজের পরে 1 ঘন্টা রোগী দেখেন। যাই হোক, আমার হাতে আর একদিন, তাই চলে গেলাম। পরদিন হুজুর আমাকে কিছু আমল, 3টা তাবিজ, মাকে 4টা কাগজে আরবি লেখা কাগজ দিয়ে ঘরের 4 কোণে মাগরিবের আজানের সাথে সাথেই সেটা পুঁতে দিতে বললেন। আমরা বাসায় চলে আসি। আর এরপর আমার সংসার করা হয়নি। আজ 2 বছর হতে চলল আমাদের ডিভোর্সের। যাই হোক, এর মধ্যে কিছুদিন যেতে না যেতেই আমরা নতুন বাসায় উঠি। এখনো সেই আগের মাথা ব্যথা আর অন্ধকার একাকিত্ব রয়ে গেছে। এখনো মনে হয় কেউ আমার উপরে নজর রাখে। তুই যদি এর শেষ সমাধান খুঁজে পাস আমাকে বলিস। এই ছিল আমার নতুন সংসার, 5 মাসেই শেষ। তাই আর তোদের কারো সাথে যোগাযোগ করিনি। তুই বাসায় আসিস, পরে আরো কিছু যা আছে ফোনে বলতে পারছি না, বলবো তখন। এই বলে আমি হ্যাঁ বলতেই, ভালো থাকিস, পরে কথা হবে, বলল সে। এই ছিল আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া এক সংসার ভেঙে যাবার কাহিনী। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তার মানে হুজুর যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শ শোনার পরেও তার কাজ হয়নি এবং সংসারটা শেষ পর্যন্ত ভেঙেই যায়। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সংসার ভেঙে গেল এবং আরেকটু এই রাস্তাতে যদি খোঁজ নিয়ে পাওয়া যায়, যে বেশি মনে হচ্ছে আমার পরনে থাকা লেদারের জ্যাকেট, জিন্সের প্যান্ট ভেদ করে ঠান্ডা বাতাস সূঁচের মতো গায়ে দিচ্ছে। আমার পায়ে জুতো, হাত মোজা, মাথা, কান, গলা একটা উলের মাফলার দিয়ে পেঁচানো বলে কিছুটা কম লাগছে বাতাস। তা না হলে বোধহয় ঠান্ডায় জমে যেতাম। রামপালের ফয়লা বাজার খালার বাসা থেকে নিজের বাড়ি ফিরছি, প্রায় 40 থেকে 45 কিলোমিটারের পথ। আমার খালার বোনের বিয়ে ছিল সেই দিন। সেই বিয়েতে অংশগ্রহণ করতেই আমি সেখানে যাই। কথা ছিল রাত 10টার মধ্যেই বিয়ের অনুষ্ঠান শেষ হবে। গ্রামের বিয়ে বলে কথা, রাত 10টার জায়গায় রাত 1টা বেজে যায়। অনেক রাত হয়ে গেছে দেখে খালা বলেছিল থেকে যেতে, আমি শুনিনি। অনেক লোকের ভিড়ে বিয়ে বাড়িতে রাত কাটানো মানে ঘুম হারাম করা, এটা নিশ্চিত।
খালার বাড়ির কেউ আজ রাতে এক ফোঁটা ঘুমাতে পারবে না। এছাড়া কাল সকাল 9:30টায় আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। বিয়ে বাড়িতে থেকে গেলে সকালের ক্লাসটা মিস হয়ে যাবে। বিয়ে বাড়িতে সারাদিন অনেক হাসি তামাশা, মজা, ফুর্তি, ছোটাছুটি। এখন আমি খুবই ক্লান্ত। আমি তখন চাইলাম যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছে নিজের পরিচিত বিছানায় গরম লেপের ভেতরে ঢুকে পড়তে। শীত যতটা সেই হিসেবে কুয়াশা নেই বললেই চলে। অনেক দূর পর্যন্ত বাইকের হেডলাইটে স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ আমি বেশ চমকে উঠি। চুলকাটি চন্দ্রমহল পার হতেই রাস্তার মাঝ বরাবর কুচকুচে কালো রঙের মোটাসোটা একটা বেড়াল চুপচাপ বসে আছে। বিড়ালটা স্থির চোখে সোজা বাইকের হেডলাইটের দিকে তাকিয়ে আছে। হেডলাইটের আলোয় বিড়ালটার চোখগুলো জলজল করছিল। আমি বাইকের গতি কমিয়ে ফেলেছি অনেকটা। বিড়ালটা একেবারে কাছাকাছি পৌঁছে যেতেই অলস ভঙ্গিতে রাস্তার পাশে নেমে গেল। আমার মনে একটা ভাবনা ঢেউ খেলে গেল। আমার বড় খালা বলতেন, নিশিরাতে পথের মধ্যে কালো বেড়াল দেখা খুবই খারাপ। বড় খালার কথা মনে করে আমি নিজেই মনে মনে একটু হাসলাম। আগের দিনের মানুষের কত রকমই না কুসংস্কার ছিল। ফাঁকা রাস্তায় ভোঁ ভোঁ শব্দ তুলে আমার বাইকটা একটানা ছুটেই চলেছে। আমি তখন চুলকাঠি বাজার ছাড়িয়ে কাটাখালি বাজারের আগে মহিষের খামারের ওইখানে পৌঁছে গেছি। আমার রাস্তার পাশে অনেক দিনের পুরনো একটা কবরস্থান আছে। বর্তমানে কবরস্থানটা বোধহয় পরিত্যক্ত। অনেক দূর থেকেই হেডলাইটের আলোয় চোখে পড়ল। কবরস্থানে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। আমি মনে মনে চিন্তা করলাম, বাইকটা নেয়ার জন্য কথাগুলো বানিয়ে বলছে। তাছাড়া যত যাই বলুক, এত রাত্রে একটা মেয়ে লাশ দাফন করতে কিছুতেই কবরস্থানে আসতে পারে না, তা আবার একা। নিশ্চয়ই কোনো ফন্দি ফিকির সাজিয়েছে। আজকাল নিউজে প্রায় দেখি সংঘবদ্ধ দুষ্ট চক্র গভীর রাতে যাত্রা পথে লাশ সাজিয়ে, অসুস্থ রোগী দেখিয়ে, বিভিন্ন অজুহাতে দাঁড় করিয়ে অটো, রিক্সা, প্রাইভেট কার, মোটর বাইক ছিনতাই করছে। এই মহিলাও বোধহয় সেরকম কিছু একটা হবে। আমি তাই কঠিন স্বরে বললাম, আমাকে মাফ করবেন, আমি আপনার সঙ্গে যেতে পারবো না বলে বাইকের গিয়ার তুলে দিলাম। সাথে সাথে মহিলা থমথমে গলায় বলল, এই গভীর রাত একটা বাচ্চার লাশ সহ একটা অসহায় মহিলাকে তুই একা ফিরে চলে যাচ্ছিস? এর ফল ভালো হবে না, সামনে তোর অনেক বিপদ। আমি কবরস্থানের সীমানা ছেড়ে একটানে অনেক দূর চলে এলাম, কিন্তু আমার মনের ভেতর মহিলার বলা শেষ কথাগুলো কেমন খচখচ করতে লাগলো। সামনে তোর অনেক বিপদ, সামনে তোর অনেক বিপদ, সামনে তোর অনেক বিপদ। আমার মনে ভাবনা জাগলো, মহিলা কে? আমি যা ভেবেছি মহিলা হয়তো তা নয়। হয়তো মহিলা সত্যি বিপদগ্রস্ত, অসহায়। আমি বোধহয় কাজটা ঠিক করলাম না। মহিলাকে সঙ্গে নিয়ে আসাটাই উচিত ছিল। আমি বাইক ঘুরিয়ে আবার কবরস্থানের দিকে যেতে লাগলাম। অনেক দূর থেকেই হেডলাইটের আলোয় মহিলাকে দেখতে পেলাম আবারও। মহিলা এখনো কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কি করছে মহিলা? সে বাচ্চার গা থেকে কাফনের কাপড়টা খুলে ফেলেছে। সত্যি ছোট্ট একটা বাচ্চার লাশ। তবে বাচ্চাটা আজ রাতে মারা যায়নি, মারা গেছে অন্তত 2-3 দিন আগে। কারণ লাশটা কেমন ফোলা ফোলা, ফ্যাকাশে। মহিলা কাফনের কাপড়টা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেলে দিল। ফলে ঢোল হয়ে যাওয়া বাচ্চাটার হাত পাগুলো শক্ত হয়ে রয়েছে। মহিলা সেই লাশটি উল্টিয়ে ঝুলিয়ে প্রচন্ড জোরে দুদিকে হ্যাঁচকা টান দিল। হ্যাঁচকা টানে লাশটির উরুষ সংযোগ থেকে কাঁধ পর্যন্ত ছেড়ে আলাদা হয়ে গেল এবং এবার সেই মহিলাটি হিজাব খুলে ফেলল। তখন আমি ভয়ে থমকে দেখছি, কি করছে মহিলা? মহিলার ভয়ঙ্কর বিভৎস একটা মুখ, চোখের জায়গায় চোখবিহীন দুটো গাঢ় অন্ধকার কোটর, নাকের জায়গায় পাশাপাশি দুটো ফুটা, এবং সেই বিভৎস মহিলার সেই রূপ দেখে আমি ঘেমে নিয়ে উঠেছি। বাইকের মুখ ঘুরিয়ে আমি কাটাখালি বাজারের দিকে ঝড়ের গতিতে ছুটতে লাগলাম। কবরস্থানের এলাকা ছেড়ে অনেক দূর চলে এসেছি আমি। এখনো বাইকটা ঝড়ের গতিতে ছুটে চলেছে। মনে হচ্ছে আমি যেন শূন্যে ভেসে চলেছি। আমি কিছুতে নিজেকে সামলাতে পারছিলাম না। আমি নিজেকে নিজে জিজ্ঞেস করলাম, আমি কি দৃশ্য দেখলাম? যা দেখেছি তা কি সত্যি নাকি চোখের ভ্রম? ঠিক তখন হঠাৎই বাইকটা ঘর ঘর শব্দ তুলে কয়েকটা ঝাঁকুনি খেয়ে স্টার্ট বন্ধ হয়ে গেল। রাস্তার একপাশে বাইকটাকে দাঁড় করিয়ে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। আমি বাইকের তেল আছে কিনা চেক করে নিলাম। দেখলাম বাইকের তেলের ট্যাঙ্কিতে আর রিজার্ভে ঠিক মতোই তেল আছে, প্লাগেও ময়লা জমেনি, অন্য কোনো সমস্যাও দেখা যাচ্ছে না। সব ঠিক আছে, কিছুতেই বাইকটা শুধু স্টার্ট নিচ্ছে না। বাইকে কিকের পর কিক করে যাচ্ছে আমি, পা ব্যথা করছে। বাইকটা একেবারেই স্টার্ট নিচ্ছে না তা নয়, মাঝে মাঝে স্টার্ট হচ্ছে, কিন্তু গিয়ার তুলে দিয়ে রানিংয়ে যেতে চাইলেই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। বাইকটা স্টার্ট হবার পর গিয়ার তুলে রানিং করতে গিয়ে যখন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখনই আমি বাইকের পেছনে নজর দেই। দেখতে পাই আমার বাইকের পেছনের চাকাটায় দুটো ছোট ছোট হাত টেনে ধরে রেখেছে চাকাটা। ছোট্ট বাচ্চার কনুই থেকে ছেঁড়া দুই ছিন্ন হাত।
আমি বিভৎস চেহারার সেই মহিলাকে লাশটা ছিঁড়ে 2 ভাগ করতে দেখেছি। সেই মহিলা আমাকে পালাতে দেখে বাচ্চার লাশের 2 কোণই ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। ঠিক তখনই কোনোভাবে এটি আমার চাকার সাথে আটকে যায়। বাইকের পেছনে আমি সেটা খেয়াল করিনি, এখন খেয়াল করছি। আমি স্টার্ট তুলে রানিং করতে চাইলেই সেখানেই হাত দুটোতে আটকে যাচ্ছে। আমি বাইক ফেলে রেখে রাস্তার মাঝ বরাবর দাঁড়ালাম। যদি এই পথে কোনো বাস, ট্রাক বা অন্য কোনো যানবাহন আসে কাটাখালী বাজারের দিকে বা রূপসার দিকে যায়, সেটাকে থামিয়ে লিফট চাওয়ার উদ্দেশ্যে। নীরব নির্জন একটা রাস্তা, চারিদিক খাঁ খাঁ করছে। কৃষ্ণপক্ষের চাঁদ মরে গেছে। চাঁদের আলোয় রাস্তার দুপাশে যতদূর দেখা যায় ধুধু ফসলের ক্ষেত আর ইটের ভাটা। আমি পকেট থেকে মোবাইলটা বের করি, ফোন করে বাড়িতে জানাবো বাইক নষ্ট হয়ে গেছে। মোবাইল বের করে আমি অবাক হয়ে গেলাম, সেটা কখন পকেটে বন্ধ হয়ে গেছে। আমি অনেক টেপাটেপি করলাম, কিন্তু মোবাইলটা অন হলো না। বোধহয় চার্জ ফুরিয়ে গেছে, অথচ বিয়ে বাড়ি থেকে রওনা দেবার আগে ফুল চার্জ ছিল। আমার বুকের ভেতর এখন ধক ধক করছে। কি দৃশ্য দেখে এসেছি তা কি সহজে ভোলা যায়? এখানে এসে বাইক খারাপ হয়ে গিয়ে দুর্ভোগ আরো বেড়েছে। তার উপর মোবাইলটাও কাজ করছে না। আজ কপালে কত কি লেখা আছে কে জানে। নিজের উপরই যখন রাগ বাড়ছে, আমার কথাগুলো নিজে নিজে ভাবছি। অপেক্ষার অবসান ঘটিয়ে দূর থেকে 2টো হেডলাইটকে ছুটে আসতে দেখলাম। আমি সাথে সাথে গা ঝাড়া দিয়ে 2 হাত তুলে যানটাকে থামানোর চেষ্টা করলাম। যানটা কাছে এসে দাঁড়ালো। দেখলাম একটা ট্রাক, ট্রাকে একটা ড্রাইভার এবং ড্রাইভারের পাশের সিটে 2জন রোগা চেহারার হেল্পার বসে আছে। আমি অবাক হয়ে গেলাম। পাঞ্জাবি টুপি পরা ট্রাক ড্রাইভার ও হেল্পার সাধারণত দেখা যায় না আমাদের খুলনা শহরে। ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে বলল, কি সমস্যা ভাই, গাড়ি থামালেন কেন? লোকটার গলার স্বরে যেন কেমন দুঃখ একটা ভাব আছে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, পাথরের মতো স্থির চোখের মণি। মনে মনে ভাবলাম বোধহয় নেশা টেশা করেছে। আমি অসহায় গলায় বলতে লাগলাম তাদের উদ্দেশ্যে, ভাই আপনারা কতদূর যাবেন? আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, আমাকে যদি সঙ্গে নিয়ে যেতেন। ড্রাইভার লোকটা তেমনি দুঃখময় বলল, আমরা কাটাখালী বাজার পেট্রোল পাম্প হয়ে কুতির বটতলার দিকে যাব। আমি বললাম, আমাকে কুতির বটতলার পেট্রোল পাম্পের সামনে নামিয়ে দিলেই হবে। ড্রাইভার বললেন, ওঠেন। এই বলে ড্রাইভার হেল্পার দুজনের দিকে তাকালো। তোরা দুজনে যা, মোটরসাইকেলটা পিছনে উঠিয়ে নে। তারপরেই আমার দিকে তাকিয়ে বলল, আসেন, আমার পাশে এসে বসেন। ট্রাক ছুটে চলেছে। ট্রাকের ড্রাইভারের সিটে বসে আছি আমি। ট্রাক ড্রাইভার, হেল্পার এদের সাথে কথা বলি। এদের সংস্পর্শে এসে বিভৎস দৃশ্য দেখে পাওয়া ভয়টা ক্ষুণ্ণাক্ষরেও টের পেলাম না। একটা লাশ বহনকারী ট্রাক এটি। আমার ট্রাকের পেছনে এতগুলো লোক আছে। বোধহয় লোকগুলো চুপচাপ স্বভাবের বলেই তাদের অস্তিত্ব টের পায়নি। লাশের খাটিয়া কাঁধে নিয়ে সবাই মিলে গোরস্থানের দিকে এগোতে লাগলো। আমি থ হয়ে ভাবতে লাগলাম, এ কোথাকার গোরস্থান কে জানে। তবে ভয়ঙ্কর দৃশ্য দেখা গোরস্থান এটা নয়, কারণ সেই গোরস্থানের সামনেটা অন্যরকম। বাস্তবিক এটা সেই পরিত্যক্ত গোরস্থান। তারা এখন গোরস্থানটার পেছনের গেটের সামনে রয়েছে বলে রাতের অন্ধকারে আমি ঠিক মতো চিনতে পারছি না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার লোকটা পাশে এসে বলল, দাঁড়িয়ে রয়েছেন কেন? চলেন লাশটা দাফন করে আসি। একজন মৃত মানুষকে দাফন করা তো সকলের দায়িত্ব। এ কথা শুনে সবার সাথে আমিও গোরস্থানের ভেতরে ঢুকলাম। নির্দিষ্ট স্থানে যেখানে নতুন কবর খোঁড়া হয়েছে সেখানে গিয়ে কাঁধ থেকে খাটিয়া নামিয়ে 2জন লোক কবরে নেমে পড়ল। ধরাধরি করে খাটিয়া থেকে লাশ নামানো হলো। লাশ কবরে শুয়ে লাশের মুখের কাপড় সরিয়ে ফেলা হলো, শেষবারের মতো মৃতর মুখটাকে সকলের জন্য দেখার উদ্দেশ্যে। অন্য সবার মতো কৌতূহলবশত আমিও ঝুঁকে লাশটা দেখতে লাগলাম। কম বয়সী একটি যুবক ছেলের মুখ। মুখটা কেমন পরিচিত লাগছে। কোথায় যেন দেখেছি এই মুখটা আমি। কোথায় দেখেছি ভাবতে ভাবতে মনে পড়তেই আমি প্রচন্ড শিউরে উঠি। শির দ্বারা বেয়ে নেমে গেল ভয়ের স্রোত। বুকের ভেতর হৃৎপিণ্ডতা লাফাতে লাগলো। বিস্ফারিত চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লাশের ওই মুখটা আর কারো নয়, এ তো আমার নিজেরই লাশ এটি। লাশের মুখ থেকে চোখ তুলে আমি ভীত সন্ত্রস্ত চোখে আবার সবার দিকে তাকালাম। আমি অবাক হয়ে গেলাম। সবাই কেমন অস্বাভাবিক বড় বড় চোখে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সবার চেহারায় কেমন নিষ্ঠুর অভিব্যক্তি। আমি চোখ ঘুরিয়ে ভীত চোখে আবার কবরের ভেতর লাশের দিকে তাকালাম। ঠিক তখনই আমি এতটা ভয় পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। আমার চোখের সামনে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল লাশটা। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধক ধক করছে প্রচন্ডভাবে। আমি আবার মুখ তুলে লোকগুলোর দিকে তাকালাম। লোকগুলো এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। লোকগুলোর চোখ থেকে কেমন যেন অন্ধকারে ছড়ে পড়ছে। ট্রাক ড্রাইভার, হেল্পার, তাদের চোখ সবার চোখে একই রকম। আমার ভীত বিহ্বল চেহারা দেখে লোকগুলো হঠাৎ একসঙ্গে অট্ট হাসিতে ফেটে পড়ল। পালাতে হবে। ঝেড়ে দৌড় লাগালাম। পেছনে সকলের মিলিত হাসি।
আমি রুদ্ধশ্বাসে ছুটে চলেছি, দিকবিদিক জ্ঞান শূন্যহীন। ঝোপঝাড় জঙ্গল পেরিয়ে হাত পা ছিলে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ছুটেই চলেছি। আমার তখন মনে একটাই ভাবনা, গোরস্থানের সীমানা অতিক্রম করতে হবে। দৌড়াতে দৌড়াতে কিসের সাথে হঠাৎ করে পা আটকে পড়ে যাই। গাঢ় অন্ধকারে গভীর গর্ত, গর্তের মধ্যে লম্বালম্বি শটান হয়ে পড়লাম। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। গর্তটা থেকে ওঠার জন্য জোর আর গায়ে অবশিষ্ট নেই। ততক্ষণে সাদা পোশাকধারী ভয়ঙ্কর চেহারার সেই লোকগুলো চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে। লোকগুলোর হাতের লণ্ঠনের আলোয় বোঝা গেল এতক্ষণ যেটাকে আমি গর্ত মনে করেছি সেটা আসলে নতুন খোঁড়া সেই কবরটা। বিশাল গোরস্থানের সীমানার মধ্যে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে ঘুরে ফিরে আমি সেই খোঁড়া কবরটার ভেতরেই ছিটকে পড়েছি। আমি কবরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে গলা ফাটিয়ে চিৎকার করছি। ঘোঁত ঘোঁত জাতীয় এক ধরনের শব্দ ছাড়া আর কিছুই বেরোচ্ছে না। আর লোকগুলো গম গম করে আকাশ পাতাল কাঁপিয়ে হাসছে। আমি এটা দেখে ঠিক থাকতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন ঘুম ভাঙে সবাই বলে আমি নাকি কবরস্থানের সামনে পড়েছিলাম। কিছু লোক সকালে আমাকে কবরস্থানের সামনে পড়ে থাকতে দেখে মোবাইল থেকে 2-3 নম্বরে কল দিয়ে, খালামণির নাম্বার ছিল সেখানে কল দিয়ে আমাকে বাসায় পাঠানো হয়। তো এই ঘটনা যখন শুনতে পারে আমার নানা এবং তার বন্ধু বান্ধব মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা তাহলে ওই গান শুনতে যাব। তো যেই ভাবনা সেই কাজ। তারা পরদিন সন্ধ্যায় রওনা দেয় গানের আসরে গান শুনতে। তো তারা গান শোনে, গান শুনতে শুনতে আসলে গান শোনা শেষ হতে হতে গানের আসর তখন প্রায় রাত 2টো থেকে 2:30 বেজে যায় আর কি। তখন তারা গানের আসর শেষ করে তারা বাসার দিকে রওনা দেয় আর কি। 3 জন বন্ধু আর কি, আমার নানা সহ মোট 3 জন। তখন তারা বাসার দিকে রওনা দেয়। একটা কথা বলে রাখা ভালো, ওই যে গ্রামে গানের আসর শুনতে গেছিল ওই গ্রাম থেকে আমার নানার গ্রামে আসতে তেমন একটা মানে ভৌতিক প্লেস না পড়লেও একটি প্লেস পড়ে যেটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা। সেটা হচ্ছে একটা বট গাছ। বট গাছটা অনেক বড় এবং অনেক পুরাতন একটি বট গাছ, এবং বট গাছটা একটু বাগান টাইপের। বট গাছটা যেখানে অবস্থিত তার আশপাশ নিয়ে অনেকখানি জায়গা নিয়ে একটু বাগান, একটু জঙ্গল এরকম সিস্টেম, এবং ওই বট গাছের আশপাশ নিয়ে কবরস্থান। মানে এমন একটা সিস্টেম যে দিনও মানে যেতেই অনেকে ভয় পায় জায়গাটাতে। তো রাসেল ভাই তারা বাসার দিকে আসতে আসতে ওই বট গাছটার কাছে চলে আসে। বট গাছটা যখন তারা ক্রস করে যখন তারা সামনে আগায়, তখন হঠাৎ করে সামনের দিকে তারা দেখতে পায় যে একটা মহিলা, লাল শাড়ি পরা একটা মহিলা, মাথায় গোমটা দেওয়া, তাদের সামনে হাঁটতেছে। এর আগে পরে খেয়াল করিনি, ওই বট গাছটা ক্রস করার পরপরই তারা সামনে দেখতে পাচ্ছে যে এরকমটা একটা মহিলা হাঁটতেছে। তাদের কাছে টর্চ ছিল, ব্যাটারি চালিত। অনেক আগে যখন ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল আর কি, 3টে ব্যাটারি চালিত টর্চ লাইট, এবং ওই টর্চ লাইট একটা এখনো আমার বাড়িতে আছে, আমার নানার ব্যবহার করা টর্চ লাইট। তো যাই হোক, তখন তারা 3 জনের কাছে লাইট ছিল, এবং লাইটের আলোতে তারা স্পষ্ট দেখতে পাচ্ছিল যে লাল রঙের একটা শাড়ি পরা একটা মহিলা, ঘোমটা দেওয়া, ফেসটা বোঝা যাচ্ছে না, ঘোমটা দেওয়া, রাস্তার এক পাশ দিয়ে লাজুক প্রকৃতি ভাবে হাঁটতেছে আসলে আস্তে আস্তে করে। তখন আমার নানা তারা মনে ভাবে যে এটা এত রাত্রে কার বউ বাসা থেকে বেরোলো, কোথায় যাচ্ছে, এটা মনে করে যে এত রাত্রে। ইয়ং জেনারেশন যারা আছে ওরা কিন্তু অনেক সাহসী হয়, প্লাস হলো ওরা ভূতের সাথে দেখাশোনা অভ্যস্ত। যেমন অনেকেই অনেক প্যারানর্মাল বিষয় দেখে বা ফেস করে, তো তারা কিন্তু অতটা ভয় পায় না, ঠিক আছে, যদি একদম কঠিন কিছু না হয়। তো আমাদের গ্রামের 2 গ্রাম পরে একটা মেলা বসছিল কনকদিয়া ইউনিয়নে, হয়তো অনেকে চিনবে। ওইখানে হিন্দুদের একটা মেলা বসছিল। তো ওই আমাদের গ্রাম থেকে প্রায় 5 থেকে 6 জনের মতো একটা দল ছেলেরা ওই মেলায় গেছে। মেলায় গিয়ে আপনার অনেক মজা টজা করছে, প্লাস হলো অনেক মজা ফুর্তি করছে। তখন
আম, ওরা আর কি ওদের যে ওখানে হিন্দু একটা পণ্ডিত আছে, উনি আর কি ওই বিভিন্ন দেবীদের নিয়ে পরিচয় দিতেছিল আর কি, ঠিক আছে, যে গল্প শুনেছিল তো এই দেবী এর শক্তি এরকম, এর দেবীর শক্তি এরকমের। তো উনি বললো যে এভাবে একটা অপশক্তি আছে, উনি হলো জিয়া মানে ওনারে দেখলে কলেরা হয়, ঠিক আছে। তো ওটা কি জানি নাম বললো ওনার, ওই দেবীটার নাম বললো কি জানি, উনিও দেবী বাট ওটা অপদেবী। তো আমাদের গ্রামের ওই যারা গেছিল ওরা আর কি ওটা দেখা মানে ওটা শুই না আর কি হাসাহাসি করছে যে হ্যাঁ রে কি সুন্দর আর কি, যে কি একটা দেবী, মানে ওনার ওনার ইতে নাকি টয়লেট হয়, পেট খারাপ হয়, এই হয় সেই হয়, এটা নিয়ে হাসাহাসি করছিল। তো মানে পণ্ডিত ওনাদের মানা করছিল, যে যে গল্প শুনাইতেছিল উনি মানা করছিল যে না তোমরা এটা বইলো না। তারপরও ওরা নিয়ে হাসাহাসি করে তারপর ওরা যে যার মতো মানে মেলায় ঘুরা টুইরা বাসার দিকে রওনা দিছে। তখন রাত প্রায় 12টা 12:30। তো ওরা রওনা দেওয়ার পর সবাই যে যার মতো আনন্দ ফুর্তি করতে করতে আসছিল। আমাদের এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মাঝখানে একটা ব্রিজ ছিল, মানে চার আর কি, ওই যে বাঁশের তৈরি যেটা থাকে না, ওই যে যেটা বলে বন্ধ করে দিছে আর কি, বা সুরক্ষিত করে দিছে, সুরক্ষা কবচ দিয়ে দিছে আর কি, ওইটা ওরকম। তো উনি গ্রামের সব কয়টা সীমানায়, মানে গ্রাম যেখান থেকে শুরু হয় ওই সীমানায় সব কয়টা ঘুরা কি যেন পুইতা দিয়েছে। তো উনি আর কি এই কাজটা করার জন্য একবেলা সময় নিছে। একবেলা আর কি, একবেলার ভিতর যা যা দরকার যতটুকু মানে ফুফার কাজ যা আছে আর কি, আল্লাহর দুরুদ কালাম, অবশ্যই এটা আসল ভাই আল্লাহর দুরুদ কালাম ছাড়া সম্ভব না, এটা আল্লাহর মানে মহিমা ছাড়া কোনোভাবেই সম্ভব না, এত বড় অপশক্তিটা করা। আল্লাহ তাআলাই তো বলছে যে রাসূল ভাই যে আমি সব সমক্ষমতার অধিকারী, তো শয়তানের ক্ষমতা তো এখানে কিছু না রাসূল ভাই। তো উনি আর কি আল্লাহর নাম কালাম যেটাই বলেন ওটা নিয়া আপনার হলো যে স্টিলের যেগুলা স্টিল, তারপর আরো বিভিন্ন জিনিসপত্র সেগুলোর উপরে ফুটো দিয়ে অনেক কিছু লেখা টেখা উনি পুইতে থুয়ে গেল। আপনার পুরা আমাদের যে গ্রামটার পুরা চার কোনায় এভাবে পুইতে থুয়ে গেল, সব কয়টা কোনায়। তো রাসেল ভাই তারপর থেকে আল্লাহর রহমতে আর হলো যে হুজুরে বলছিল যে আপনারা একটা মিলাদের ব্যবস্থা করেন, যে আল্লাহর মনে করেন আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি করে একটা মিলাদের ব্যবস্থা করেন, ঠিক আছে, যে আল্লাহর কাছে সাহায্য চাইয়া। তো আমার আব্বু মানে আমাদের 3 ভাইয়ের চাইতে আমার আব্বু একটু সফল আর কি, মানে যথেষ্ট আর কি উন্নতি করতে পারছে আর কি জীবনে। তো মানে আমার জন্মের আগে থেকে এটা আর কি আমার দাদির বাসার কারোরই মানে সহ্য হইতো না এই বিষয়টাকে, আমরা কেন এত সফল বা এরকম টাইপের কিছু। তো আমি ছোটবেলা থেকে অনেক মানে মেধাবী একজন স্টুডেন্ট, কারণ আমার কখনো 2 রোল হয়নি ছোটবেলাতে, মানে আমার মানে আর্লি মানে নার্সারি থেকে 4 পর্যন্ত কখনো আমার 2 রোল হয়নি, অলওয়েজ 1 রোল থেকেছে, এবং 5এও 1 রোল ছিল। তো এটা কেন বলছি এটা মানে সামনের ঘটনাতে বুঝতে পারবেন। তো যাচ্ছি আমি খুব আর্লি এজেই স্মোকিং করা শুরু করি। তো স্মোকিং করা শুরু করি, খারাপ ছেলেদের সাথে মেশা শুরু করে দিই, মানে আমার টোটালি মানে ডিমোশন হয়ে গেছে এভরি প্লেস থেকে, মানে আমার পজিশনটা একবারে লো ক্লাস ছেলেদের মতো হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার মানে এটা তো ছিল আমার মানে ক্যারিয়ার, মানে আমার একটা ডিফল্ট ছিল। তো এরপরে আমার সাথে শুরু হয় কিছু রহস্যময় কাহিনী, যেমন আমি যখন বাসায় থাকতাম মানে আমার সাথে অনেক আজে বাজে জিনিস হইতো। মানে আমার যে ঘরটা ছিল ওই ঘরটাতে আমি আমার মামার সাথে ঘুমাতাম। তো মামা চলে যায় ঢাকাতে কাজের জন্য। তো তারপর থেকে আমি একাই মানে ঘরে থাকা শুরু করি ক্লাস 4-5-এ। তো তখন থেকে আমার সাথে এই খারাপ কাজগুলো হতে থাকতো, যেমন আমার বাসার পিছে মনে হতো কেউ কাউন্ট করছে, এবং কাউন্টটা এক সময় করতো আরবিতে আর এক সময় হতো বাংলাতে। তো এই বিষয়টা আমি বুঝতে না পেরে মানে আমার আম্মু আব্বুকে বলতাম, তো আমার আম্মু আব্বু বলতো না মানে তোমার এগুলো কথা মিথ্যা, কারণ মানে তারা ধারণা করে নিয়েছিল আমার আর জীবনে কিছু হবে না, আমি সব মিথ্যা কথা বলি, কারণ বললাম আমি বকাটা টাইপের হয়ে গেছিলাম। তো
আমার তো আমি প্রথমে আগে বলে দিতে চাই কি আমার কালাজ্বরটা কিভাবে করা হয়েছে। তো আমার নাদি এবং চাচি আমার উপর জিন চালান দিয়েছিল যেন আমার পড়াশোনা না হয় এবং আমি অনেক খারাপ একটা ছেলে হয়ে যায়, যেন আমি জীবনে কিছু করতে না পারি। এবং ইভেন আমার ফ্যামিলির সাথেও এটা করা হয়েছে যেন আমার ফ্যামিলি আগাতে না পারে, আর মানে আমরা যেখানে আছি ওখানে স্টপ হয়ে যায় বা আমাদের আরো মানে নিম্ন আমরা যেতে থাকি। তো এভাবে আমাদের দিনকাল কাটছিল, আমারও দিনকাল কাটছিল। আমার নিজের জীবনের সাথে আমি নিজেই মানে খুশি ছিলাম না, কারণ একটা আমি নিজের মধ্যে যখন ভাবতাম কি আমি কি ছিলাম কি হয়ে গেলাম, তখন নিজেই অনেক কান্না আসতো, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমি জানতাম না ততক্ষণ আমার কি হয়েছে। তো হঠাৎ করে আমার নানি একদিন বললো আমাকে কি, আমার নানি আমার আম্মুকে বললো কি তোর ছেলেকে একটু কবিরাজ দেখা। তো আমাদের এখানে একটা জায়গায় অনেক মানে নামকরা একজন কবিরাজ ছিল, মহিলা কবিরাজ। তো উনার কাছে আমার কি আছে, কিন্তু আমার মনে হতো খাট চাচ্ছে। তো রাসেল ভাই এটাই ছিল কাহিনী। এখন আমার জীবনে হয়ে যাচ্ছে, যদি মানসম্মত মনে হয় ঘটনাটা আমি গুছাই বলতে পারিনি, যদি মানসম্মত মনে হয় বা মনে হয় কি একটা ছোট ভাইয়ের নিজের জীবনের কাহিনী, এবং আমি কাহিনীটা বলছি কারণই হলো কি আমার যেগুলো মানে আমার সাথে যেগুলো মানে আমার